সবাইকে স্বাগতম এসপি কোচিং এ। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের লাইভ ক্লাস। আমাকে একটু সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলতে হবে। আমাকে একটু সাউন্ড ক্লিয়ার কিনা জানাও। এই যে সাউন্ডটা লাইভের সাউন্ড ঠিক আছে কিনা আজকে আমাদের টপিক হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, টেকনিক্যাল একটা অধ্যায়। ওটা সহজে বোঝার জন্য আমাদের ক্লাসগুলো করলেই চলবে। ক্লাসগুলোতেই আশা করি ফার্স্ট টু লাস্ট সকল বিষয় এখানে আলোচনা করা হবে। যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য উপকার হবে, যেহেতু পরীক্ষা খুব সামনে। তারা ফ্রিতে অনলাইন ক্লাসের মাধ্যমে তারা ব্যাংক সমন্বয় বিষয়গুলো কমপ্লিট করতে পারবে। জয়ন্তী নমস্কার। আমাকে একটু সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাতে হবে, কারণ আমি বুঝতে পারছি না যে এখানে সাউন্ড ক্লিয়ার কিনা। তো যারা জয়েন হয়েছ প্রায় 13 জন মতো জয়েন দেখা যাচ্ছে। সবার কাছে আমাদের রিকোয়েস্ট হচ্ছে একটু সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে। ঐশিকা নমস্কার। অপূর্ব ক্লিয়ার স্যার, জয়ন্তী ক্লিয়ার, সবাই বলতেছে ক্লিয়ার। তো আমরা শুরু করব, জাস্ট আমাকে একটু টাইম দাও। স্যার অলরেডি প্রেজেন্ট তোমাদের ক্লাস নেওয়ার জন্য। তোমরা সবাই একটা কাজ করো যে এটা শেয়ার করে দাও। শেয়ার কারা কারা করছো একটু জানাও। সবাইকে মাস্ট শেয়ার করতে হবে, ঠিক আছে? শেয়ার নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। তোমরা জানো আমরা তোমাদের জন্য এই ব্যবস্থাটা করছি, এসপি ফ্রি অনলাইন ক্লাস। হ্যাঁ, শুভ্র ধন্যবাদ, ক্লিয়ার। মঈনুদ্দিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। রিদি নমস্কার। সাইমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা শুরু করতে যাচ্ছি, প্রায় সবাই চলে আসছে দেখা যাচ্ছে। জয়ন্তী শেয়ার করছে এরকম একটা কমেন্ট দেখতে পাচ্ছি, আর বাকিদের কোনো শেয়ার পাচ্ছি না। 20 জন স্টুডেন্ট সবাই জাস্ট শেয়ার একটু করে আমাদেরকে একটু হেল্প করো। কান্তা শেয়ার, ধন্যবাদ। সবাই একটু শেয়ার করে বাকিদেরকে দেখার সুযোগ করে দাও। তোমরা রেগুলার অলরেডি ক্লাস করেছো এখানে, তারপরও ব্যাংক সমন্বয়ে তোমরা এখানে ক্লাস করলে তোমাদের ডাবল পড়া হয়ে যাচ্ছে। যারা 27 ব্যাচ, আবার যারা 26 ব্যাচ, আর যারা 27 ব্যাচ তারা এটা সম্পর্কে ধারণা পাচ্ছ। সাবরিনা শেয়ার, ধন্যবাদ। মেগা নমস্কার, একটু শেয়ার করে দাও। আর শুভ্র শেয়ার, অনেকে শেয়ার করতেছো। সবাইকে আমাদের এসপির তরফ থেকে অনেক ধন্যবাদ যারা যারা শেয়ার করছো। আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। সবাই একটু মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো শেষ পর্যন্ত করবে। বেশিক্ষণ ক্লাস না, অনলি 1 আওয়ার ক্লাস। আমাদের পর্যায়ক্রমে ক্লাসগুলো চলবে। মানে এসএসসি 25 সমস্যা নাই, যত ব্যাচের আছো সবাই দেখো, প্রবলেম নাই। তোমাদের ছোট ভাই বোন যারা আছে, তোমাদের স্টুডেন্ট যারা আছে, আমাদের এসপির অনেক স্টুডেন্ট বর্তমানে অনেক টিচার পড়াই। তো যাই হোক, যতজন স্টুডেন্ট আছো যারা এবার ব্যাংক সমন্বয় যাদের দরকার, সবাইকে এটা একটু শেয়ার করে দাও, যাতে তাদের উপকার হয়। অপূর্ব ডান ভাইয়া, ধন্যবাদ। আমি স্যারকে রিকোয়েস্ট করব ক্লাস শুরু করার জন্য। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করবে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি গৌতম স্যার আপনাদের। আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা মোস্টলি অ্যাডমিশন বলেন, এইচএসসি বলেন, দুইটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ। আর ব্যাংক সমন্বয় বিবরণী আমাদের যেহেতু 9-10-এ এই টপিকটা ছিল না, তো এটা যারা এইচএসসিতে উঠেছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাস এটা। আর যাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে প্রবলেম আছে, সেটা যেই লেভেলের স্টুডেন্টই হোক না কেন, এইচএসসি হোক বা অ্যাডমিশন হোক, তারা একটু ক্লাসটা শেয়ার করো। আমি শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস ব্যাংক সমন্বয় বিবরণী। প্রথমে দেখি যে ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে। দেখেন,
একটি নির্দিষ্ট সময়ান্তে ব্যাংকে রক্ষিত পাসবই এবং মক্কেলের রক্ষিত নগদান বইয়ের মধ্যে যে গরমিল বা অমিল দেখা দেয় তা মিলকরণের জন্য বা সমন্বয় সাধনের জন্য আমানতকারী যে সমন্বয় বিবরণী প্রস্তুত করে তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। যদি পরীক্ষায় আপনাকে কেউ জিজ্ঞেস করে যে ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে, তো এই ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে একটি নির্দিষ্ট সময়ান্তে ব্যাংকে রক্ষিত পাসবই, অর্থাৎ ব্যাংকের কাছে আমার হিসাব রক্ষণের জন্য যে বই থাকে ওইটার নাম হচ্ছে পাসবই, আর আমার কাছে একই হিসাব রক্ষণের জন্য যে বইটা থাকে ওইটা হচ্ছে নগদান বই। হ্যাঁ, সো এই কারণেই বলছে যে একটি নির্দিষ্ট সময়ান্তে ব্যাংকে রক্ষিত পাসবই এবং মক্কেলের রক্ষিত নগদান বইয়ের মধ্যে যে গরমিল বা অমিল দেখা দেয় তা মিলকরণের জন্য বা সমন্বয় সাধনের জন্য আমানতকারী কর্তৃক যে সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। সো এই ডেফিনেশন থেকে কয়েকটা এমসিকিউ কোয়েশ্চেন আসে, আগে আমরা এগুলো একটু দেখি যে কি কি কোয়েশ্চেন আসে, একটু দেখেন। দেখুন, প্রথম কোয়েশ্চেন, ব্যাংক সমন্বয় বিবরণী কখন প্রস্তুত করা হয়? একটি নির্দিষ্ট সময়ান্তে। এই একটি নির্দিষ্ট সময়ান্তে বলতে কি বোঝানো হয়েছে? এটা হইতে পারে প্রতি মাস শেষে, এটা হতে পারে প্রতি মাসের শেষে, বা 6 মাস শেষে, 6 মাস শেষে, বা 3 মাস শেষে, বা 1 বছর শেষে, ঠিক আছে, বা একটা হিসাবকাল শেষে, যে কোনোটাই হইতে পারে। হ্যাঁ, তো নির্দিষ্ট সময়ান্তে বলতে বোঝানো হয়েছে প্রতি মাসের শেষে, প্রতি 3 মাসের শেষে, প্রতি 6 মাসের শেষে, প্রতি 12 মাস শেষে, প্রতি বছর শেষে, বা একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে। ওকে, আচ্ছা, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী? হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। অর্থাৎ হিসাব বিজ্ঞানের কিছু নীতিমালা আছে বা সীমাবদ্ধতা আছে বা ধারণা আছে, তার মধ্যে একটা হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি। এই পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। তাহলে এখান থেকে দুইটা এমসিকিউ গেল। 3 নাম্বার, ব্যাংক যে বই সংরক্ষণ করে মক্কেলের হিসাব সংরক্ষণের জন্য, ওই বইয়ের নাম কি? ওই বইয়ের নাম হলো পাসবই। সেকেন্ড কথা, একই হিসাব মক্কেলের কোন বইতে প্রতিফলিত হয়? সেটা হচ্ছে নগদান বই। একই হিসাবগুলো মক্কেল কোন বইতে হিসাব রাখে? তার নগদান বইতে হিসাব রাখে। যেটা সব থেকে বেশি কোশ্চেন আসছে এমসিকিউতে, যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের মুখ্য উদ্দেশ্য কি? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের মুখ্য উদ্দেশ্য হলো এই পাসবই আর নগদান বইয়ের মধ্যে যে গরমিল বা অমিল দেখা দেয় তা মিলকরণ করা। ওকে, আচ্ছা, লাস্ট কোশ্চেন, এই যে ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে? ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে আবার একটু বলি। একটি নির্দিষ্ট সময়ান্তে হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী ব্যাংকে রক্ষিত পাসবই ও মক্কেলের রক্ষিত নগদান বইয়ের মধ্যে যে গরমিল বা অমিল দেখা দেয় তা মিলকরণের জন্য বা সমন্বয় সাধনের জন্য ব্যাংক যে সমন্বয় বিবরণী আমানতকারী যে সমন্বয় বিবরণী প্রস্তুত করে তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। লাস্ট কোশ্চেন, আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে ব্যাংক সমন্বয় বিবরণী এটা প্রস্তুত করে কে? যদি কোশ্চেন আসে তাহলে আনসার হচ্ছে আমানতকারী। তাহলে আবার একটু এমসিকিউ গুলো প্রথম থেকে দেখি। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় কখন? একটি নির্দিষ্ট সময় শেষে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের কোন নীতিমালা অনুসরণ করা হয়? পূর্ণ প্রকাশ নীতি। ব্যাংক যে যে বইতে হিসাব সংরক্ষণ করে ওই বইয়ের নাম কি? পাসবই। মক্কেল যে হিসাব সংরক্ষণ করে, যে বইতে হিসাব সংরক্ষণ করে তার নাম কি? নগদান বই। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের মুখ্য উদ্দেশ্য কি? যে এই যে পাসবই এবং নগদান বইয়ের মধ্যে যে গরমিল বা অমিল দেখা দেয় তা মিলকরণ করা। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে আমানতকারী। তো এখান থেকে যতগুলো এমসিকিউ আছে এই একটা ডেফিনেশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। একটু এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা, আমাকে জানাবেন যে এখানের মধ্যে থেকে কোনো ইনফরমেশন আপনারা বুঝেন নাই বা কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু জানাবেন। ওকে, একটু জানাবেন এখান থেকে কোনো কোয়েশ্চেন আপনার আছে কিনা। ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে?
এর মধ্যে থেকে বা এখান থেকে যে এমসিকিউ গুলো আছে তার মধ্যে থেকে কোনো কোশ্চেন আপনার আছে কিনা একটা স্ক্রিনশট নিয়ে নেন এখান থেকে। ওকে, আচ্ছা, একটু জানাবেন বিষয়টা ক্লিয়ার কিনা, এখানে যা যা বলা হয়েছে বা পড়ানো হয়েছে এতটুকু। ওকে, ঠিক আছে, আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। ব্যাংক সমন্বয় বিবরণীর সাথে সম্পর্কিত কিছু শব্দ আমরা এই চ্যাপ্টার শুরুর করার আগে কিছু শব্দের সাথে একটু পরিচিত হয়। তার মধ্যে কিছু শব্দ আমি এখানে উপস্থাপন করেছি, একটু দেখবেন, আমি এগুলা নিয়ে একটু আলোচনা করব। প্রথম যে জিনিসটা এখানে কি কি দেয়া আছে একটু দেখেন, কি কি শব্দ এখানে ব্যবহৃত হয়। ইস্যুকৃত চেক, সেকেন্ডটা হলো আদায়কৃত চেক, থার্ড হচ্ছে চেক প্রত্যাখ্যান, ফোর্থ হচ্ছে ব্যাংক জমার সুদ, ফিফথ ব্যাংক চার্জ, ব্যাংক জমা অতিরিক্ত সুদ, ব্যাংক কর্তৃক আদায়, ব্যাংক কর্তৃক পরিশোধ, ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম, পাস বইতে ডেবিট ও ক্রেডিট, নগদান বইতে ডেবিট ও ক্রেডিট। এই শব্দগুলোর সাথে আপনাদের পরিচিত হতে হবে। আর এই শব্দগুলোর সাথে যদি আপনি কমপ্লিটলি পরিচিত হইতে না পারেন তাহলে দেখা যাবে যে ম্যাথগুলো সলভ করতে আপনি প্রবলেম ফেস করছেন। তো এইটার একটা স্ক্রিনশট নেন যে কোন জিনিসগুলো আপনার আসলে জানা থাকতে হবে, একটা স্ক্রিনশট নেন। আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব পরে, আপনারা এটার একটা স্ক্রিনশট নেন। ওকে, আমরা পরবর্তী স্লাইড দেখি একটু, স্ক্রিনশট যদি নেওয়া হয়ে থাকে আপনাদের। ওকে, ইস্যুকৃত চেক, আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, ইস্যুকৃত চেক কথাটার মানে কি? প্রথম কথা, চেক ইস্যু করি আমরা কাকে? ইস্যুকৃত চেক কথাটার মানে হচ্ছে পাওনাদারকে প্রদত্ত চেক। অর্থাৎ আমরা পাওনাদারকে পরিশোধ করার জন্য, পাওনাদারকে পরিশোধের জন্য যে চেক প্রদান করে থাকি ওইটা ইস্যুকৃত চেক। কথাটার মানে হলো পাওনাদারকে পরিশোধিত চেক, প্রদত্ত চেক। এটার আরেকটা নাম হচ্ছে পরিশোধিত চেক। পরিশোধিত চেক। আচ্ছা, তা আমরা চেক কাকে প্রদান করি? যারা আমার কাছ থেকে টাকা পাবে, ঠিক আছে। আচ্ছা, আমার কোনো খরচ প্রদান করার জন্য বা দায় পরিশোধের জন্য যে চেকটা আমরা দিয়ে থাকি বা যে চেকটা ইস্যু করে থাকি ওইটাকে বলা হয় ইস্যুকৃত চেক। একটু মাথায় রাখবেন, ইস্যুকৃত চেক হচ্ছে পাওনাদারকে প্রদত্ত চেক, ঠিক আছে। যে আমরা পাওনাদারকে পরিশোধের জন্য ওকে যে চেকটা দিয়ে থাকি ওইটার নাম হচ্ছে ইস্যুকৃত চেক। ওকে, আচ্ছা, কেউ যদি এটা বলে থাকেন, অনেকে বলবেন যে ইস্যুকৃত চেকের আরেকটা নাম তো ভাই বকেয়া চেক। জি না, বকেয়া চেক আর ইস্যুকৃত চেক সেম না। ইস্যুকৃত চেক যদি উপস্থাপন না হয় তখন সেটা বকেয়া চেক হয়। হ্যাঁ, এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। যখন ইস্যুকৃত চেক উপস্থাপিত হবে না তখন ওইটার নাম হয়ে যায় বকেয়া চেক। ইস্যুকৃত চেক মানে পরিশোধিত চেক বা পাওনাদারকে প্রদত্ত চেক। একটু ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে জানান। ওকে, ইস্যুকৃত চেক কথাটার মানে হচ্ছে বকেয়া, পাওনাদারকে প্রদত্ত চেক বা পরিশোধিত চেক। ওকে, পরের টপিকে আসি, আদায়কৃত চেক। ভাই, আমরা আদায় করি কার কাছ থেকে? আমরা অর্থ আদায় করি কার কাছ থেকে? আমরা অবভিয়াসলি অর্থ আদায় করি দেনাদারের কাছ থেকে। অর্থ আদায় কার কাছ থেকে করি? দেনাদারের কাছ থেকে। দেনাদার থেকে আমরা আদায় করে থাকি অর্থ, তাই না? এখন দেখেন, ধরেন কথার কথা আশরাফের নিকট হতে পাওয়া গেল
কথার কথা ধরেন বললো যে আশরাফের নিকট হতে পাওয়া গেল। প্রথম জিনিস ভাই আপনি একটু চিন্তা করেন, এই যে আশরাফ, এই আশরাফ আপনাকে আফসারাফ টাকাগুলো কেন দিবে? আশরাফের নিকট হতে আপনি পাবেন বলে। তো যার কাছ থেকে আপনি পান সে আপনার কে? দেনাদার, ঠিক আছে? তো প্রথম চিন্তা করবেন যে আশরাফ আফসারাফ আপনার টাকাগুলো কেন দিল? আশরাফের নিকট হতে আপনি পাবেন বলে। তো যার কাছ থেকে আপনি টাকা পাবেন সে হচ্ছে আপনার দেনাদার। আর দেনাদারের কাছ থেকে আমরা যে চেক পেয়ে থাকি ওইটার নাম হচ্ছে আদায়কৃত চেক, ঠিক আছে? আদায়কৃত চেক, ঠিক আছে? এটার আরো একটা নাম আছে, যদি এই আদায়কৃত চেকটা যখন আমরা ব্যাংকে জমা করি এটার নাম হয়ে যায় জমাকৃত আদায়কৃত জমাকৃত চেক। ওকে, তো একটু মাথায় রাখবো যে আদায়কৃত চেক মানে হলো দেনাদারের কাছ থেকে দেনাদারের কাছ থেকে দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক। এই দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেকের আরেকটা নাম কি? আদায়কৃত চেক, ঠিক আছে? ওকে, পরের টপিকে আসি। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট টপিক চেকের প্রত্যাখ্যান। আচ্ছা, চেকের প্রত্যাখ্যান বলতে কি বোঝায়? ব্যাংক যখন কোনো ভ্যালিড কারণে আপনার চেক জমা করতে বা পরিশোধ করতে চাই না, বা পরিশোধ করতে তারা দিচ্ছে না, মানে আপনাকে আপনারটা জমা করতে চাইতেছে না বা আদায় করতে চাইতেছে না বা পরিশোধ করতে চাই না, তখন এটাকে বলা হয় চেকের প্রত্যাখ্যান। চেকের প্রত্যাখ্যানে আরো কিছু নাম আছে, এটাকে চেকের অসম্মান বা ডিসঅনার অফ চেক বলে, ঠিক আছে? চেকের অসম্মান বা ডিসঅনার অফ চেক বলে। এই চেক প্রত্যাখ্যান হইতে পারে দুই ধরনের। চেক প্রত্যাখ্যান কয় ধরনের হইতে পারে? দুই ধরনের হইতে পারে। চেকের প্রত্যাখ্যান কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে আদায়কৃত চেক প্রত্যাখ্যান, একটা হচ্ছে আদায়কৃত চেক প্রত্যাখ্যান, আর একটা হচ্ছে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান। আরেকটা হলো ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান। তো আদায়কৃত চেক প্রত্যাখ্যান কথাটার মিনিং কি? দেনাদার আমাকে একটা চেক দিল, দেনাদারের কাছ থেকে আমি একটা চেক পেলাম, ওই চেকটা নিয়ে আমি যখন ব্যাংকে বলি যে ভাই এই চেকটা জমা করেন, তো তারা বলে যে এই চেকে কিছু প্রবলেম আছে, হয়তো সাইনে ভুল হইতে পারে, তারিখে ভুল হইতে পারে, নামের ভুল হইতে পারে, বা অন্য জায়গার চেক হইতে পারে, এই কারণে আমরা এই চেকটা জমা করতে পারবো না। তখন ওইটাকে বলা হয় আদায়কৃত চেক প্রত্যাখ্যান। অর্থাৎ দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেকের অর্থ জমা করতে যখন ব্যাংক না করে দেয় আপনাকে, তখন ওইটাকে বলা হয় আদায়কৃত চেক প্রত্যাখ্যান। ক্লিয়ার? একটু জানাবেন যে আদায়কৃত চেক প্রত্যাখ্যানটা বুঝছেন কিনা। দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক যখন ব্যাংক জমা করতে চায় না, বা ব্যাংক যখন ভ্যালিড কারণে বলে যে না আমি এটা জমা করতে পারবো না, তখন ওইটাকে বলা হয় আদায়কৃত চেক প্রত্যাখ্যান। ওকে, একটু ক্লিয়ার কিনা বলেন যে আদায়কৃত চেক প্রত্যাখ্যান বুঝছেন কিনা? আদায়কৃত চেক প্রত্যাখ্যান বুঝছেন কিনা একটু জানাবেন, একটু জানাবেন আদায়কৃত চেক প্রত্যাখ্যান বুঝছেন? এই আপনার ওখানে ইয়াতে দেখেন ভিডিওতে কি ইয়া চলতেছে আপনার? না না কিছু আপনার দেখেন এটা ঠিক আছে কিনা দেখেন, লাইট উঠানো। আচ্ছা আচ্ছা, একটু জানাবেন যে সবাই ক্লিয়ারলি দেখতে পারতেছেন কিনা একটু জানান তো। আমার এখানে প্রবলেম মনে হয়। ওকে ওকে, আচ্ছা সবাই একটু জানাবেন যে আদায়কৃত চেক প্রত্যাখ্যান ক্লিয়ার কিনা। আচ্ছা আবার একটু বলি, দেখেন চেকের প্রত্যাখ্যান দুই ধরনের হয়। আবার প্রথম থেকে বলি, চেকের প্রত্যাখ্যান দুই ধরনের হয়, একটা হচ্ছে আদায়কৃত চেক প্রত্যাখ্যান, আর একটা হচ্ছে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান। আদায়কৃত চেক কি জিনিস? দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক। ইস্যুকৃত চেক কি জিনিস? পাওনাদারকে পরিশোধিত চেক। ওকে, তো প্রথমে আগে আদায়কৃত চেকে আসি, অর্থাৎ দেনাদারের কাছ থেকে আমি একটা চেক পেলাম। কার কাছ থেকে পেলাম? দেনাদার। দেনাদারের কাছ থেকে আমি একটা চেক পেলাম, চেকটা নিয়ে আমি কোথায় গেলাম? ব্যাংকে গেলাম। চেকটা নিয়ে কোথায় গেলাম? ব্যাংকে গেলাম। ব্যাংক বললো যে ভাই আপনার চেকটাতে তো চেকটা আমরা জমা করতে পারবো না, কারণ এখানে সাইনের মিসম্যাচ আছে বা কোনো একটা প্রবলেম আছে চেকে। ওকে, তো ব্যাংক সেই চেকের টাকাটা জমা করতে না করে দিছে।
অর্থাৎ ব্যাংকে সেই চেকটা কি করলো, প্রত্যাখ্যান করলো, তখন ওইটাকে বলা হয় আদায়কৃত চেক প্রত্যাখ্যান। অর্থাৎ দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক যখন আমি ব্যাংকে জমা করতে যাব এবং ব্যাংক যখন সেটা প্রত্যাখ্যান করবে, ওইটার নাম হচ্ছে আদায়কৃত চেক প্রত্যাখ্যান। বলেন এর ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, এবার আসেন ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান। আমি আমার পাওনাদারকে একটা চেক প্রদান করলাম, আমি আমার পাওনাদারকে একটা চেক প্রদান করলাম। তো আমার পাওনাদার কি করলো, কাকে দিলাম, চেক প্রদান করলাম আমি একটা। এই চেকটা পাওনাদার নিয়ে ব্যাংকে গেল, ব্যাংক বলল যে ভাই আপনি যে চেকটা টাকা তুলতে চাইতেছেন ওনার অ্যাকাউন্টে তো টাকাই নেই, তাহলে আমি কিভাবে আপনাকে টাকা দিব? তাহলে ব্যাংক এই চেকটা কি করবে, ব্যাংক এই ইস্যুকৃত চেকটা কি করবে, প্রত্যাখ্যান করবে। ব্যাংক এই ইস্যুকৃত চেকটা কি করবে, প্রত্যাখ্যান করবে। অর্থাৎ পাওনাদারকে প্রদত্ত চেক যদি ব্যাংক প্রত্যাখ্যান করে, ওইটাকে বলা হয় ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান। আরেকটা জিনিস জেনে রাখেন, এই ব্যাংক সমন্বয় বিবরণীতে চেক প্রত্যাখ্যানটা আরো একটা শব্দ দ্বারা নির্দেশ করে, সেটা হচ্ছে এনএসএফ চেক। এনএসএফ চেক কথাটার মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে টাকা নাই। ঠিক আছে, এটাকেও আমরা চেক প্রত্যাখ্যান হিসাবে ধরে নিই। ঠিক আছে, আরেকটা জিনিস একটু খেয়াল করবেন, ধরেন আপনাকে চেক প্রত্যাখ্যানের ক্ষেত্রে বলেই নাই যে এটা আদায়কৃত চেক প্রত্যাখ্যান নাকি ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান, এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করেন ভাই। আপনাকে কিছুই বলে নাই, জাস্ট বললো চেক প্রত্যাখ্যান। ঠিক আছে, আমরা তো জানি যে চেক প্রত্যাখ্যান দুই ধরনের, একটা আদায়কৃত চেক প্রত্যাখ্যান আর একটা ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান, কিন্তু কোয়েশ্চেনে কিছুই বলে নাই, বলছে চেক প্রত্যাখ্যান। সেই ক্ষেত্রে আপনি কোন চেক ধরে নেবেন? সেই ক্ষেত্রে অবভিয়াসলি যদি চেক প্রত্যাখ্যান বলে শুধু, এবং শুরুতে যদি আদায়কৃত নাকি ইস্যুকৃত কিছুই বলা না থাকে, তাহলে ধরে নেবেন সেটা হলো আদায়কৃত চেক, আদায়কৃত চেক প্রত্যাখ্যান, আদায়কৃত চেক প্রত্যাখ্যান। যদি চেক প্রত্যাখ্যান শব্দের আগে আদায়কৃত চেক নাকি ইস্যুকৃত চেক এই টাইপের কোনো কথাবার্তা বলা না থাকে, তাহলে সেটা হচ্ছে আদায়কৃত চেক প্রত্যাখ্যান। আরেকটা নাম কি বলছিলাম, এটা এনএসএফ, এনএসএফ চেক, নট সাফিসিয়েন্ট ফান্ড। এটা এমসিকিউ তে অনেকবার আসছে। এনএসএফ এর পূর্ণরূপ কি, নট সাফিসিয়েন্ট ফান্ড। একটু লিখে নেন, স্ক্রিনশট নেন, লিখতে না পারলে। ঠিক আছে, নট সাফিসিয়েন্ট ফান্ড। ঠিক আছে, যে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে টাকা নাই অ্যাকাউন্টে। ঠিক আছে, এনএসএফ চেকের পূর্ণরূপ কি, নট সাফিসিয়েন্ট ফান্ড। ওকে, আচ্ছা, চেক প্রত্যাখ্যান নিয়ে ক্লিয়ার কিনা বলেন, বা আবার কিছু বলতে হবে কিনা, বুঝাতে হবে কিনা একটু জানান। চেক প্রত্যাখ্যান নিয়ে সবকিছু ক্লিয়ার কিনা একটু জানাবেন। আচ্ছা, চেক প্রত্যাখ্যান নিয়ে ক্লিয়ার? আচ্ছা, ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকেন দেখি আপনারা একটা কোয়েশ্চেন আনসার করেন। হ্যাঁ, ব্যাংক আদায়কৃত চেক প্রত্যাখ্যান করলো, এটা জাবেদা কি হবে? ব্যাংক আদায়কৃত চেক প্রত্যাখ্যান করলো, এটার জাবেদা কি হবে? দেখি কমেন্ট করেন, এটার জাবেদা কি হবে? ব্যাংক আদায়কৃত চেক প্রত্যাখ্যান করলো, এটার জাবেদা কি হবে? দেখি একটু জানান সবাই। সবাই একটু জানান, ব্যাংক আদায়কৃত চেক প্রত্যাখ্যান করলো, এটা জাবেদা কি? ব্যাংক আদায়কৃত চেক প্রত্যাখ্যান করলো, এটা জাবেদা কি হবে? ব্যাংক আদায়কৃত চেক প্রত্যাখ্যান করলো, এটা জাবেদা কি হবে?
আদায়কৃত চেক প্রত্যাখ্যানের জাবেদা কি হবে দেখি, একটু কমেন্ট করেন সবাই। প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। মোনালিসা প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ইয়াদে প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে, আপনারা কারেক্ট বলছেন যে প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এবার একটু আসি ব্যাখ্যাতে আসি যে কেন প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। একটু খেয়াল করেন। প্রথমে আসে আদায়কৃত চেক। আচ্ছা, আমরা যখন চেক আদায় করি, ব্যাংক যখন চেক আদায় করে, দেনাদারের কাছ থেকে যখন আমরা চেক পাই, তখন আমরা আমাদের বইতে কি করি, দেনাদারের পরিমাণ কমিয়ে ফেলি, ব্যাংকের পরিমাণ বাড়িয়ে ফেলি। যেহেতু আমি চেক পেলাম, ব্যাংকের টাকা আমি ধরে নিলাম, টাকাটা আমি ব্যাংকে জমা করব, ব্যাংকের টাকা বাড়বে, এই কারণে ব্যাংক হিসাব আমি ডেবিট করি। ঠিক আছে, তদ্রুপ আমি যেহেতু প্রাপ্য হিসাব থেকে টাকা আদায় করছি, এই কারণে আমরা প্রাপ্য হিসাবের পরিমাণ কমিয়ে ফেলি, এই জন্য প্রাপ্য হিসাবকে আমরা কি করি, প্রাপ্য হিসাবকে আমরা ক্রেডিট করি। আবার বুঝাই, আমরা যখন প্রাপ্য হিসাব থেকে চেক পাই, তখন আমরা ধরে নিই যে চেকটা আমরা ব্যাংকে জমা করব, আমার ব্যাংকের টাকা বাড়বে, ব্যাংকের টাকা আমার জন্য সম্পত্তি, সম্পত্তি ডেবিট আইটেম, বাড়লে আরো ডেবিট হবে, এই জন্য আমরা ব্যাংক হিসাবকে ডেবিট করি। তদ্রুপ আমরা প্রাপ্য হিসাবকে কেন ক্রেডিট করি, যেহেতু প্রাপ্য হিসাব বা দেনাদার আমাকে টাকাটা দিয়ে দিচ্ছে, আমি দেনাদারের কাছ থেকে টাকাটা আদায় করে ফেলতেছি, আমার দেনাদারের পরিমাণ কমে যাবে। দেনাদার ব্যবসায়ের জন্য সম্পত্তি, সম্পত্তি ডেবিট আইটেম, কমে গেলে হবে ক্রেডিট, এই কারণে প্রাপ্য হিসাব ক্রেডিট। এটা আমরা আমাদের নগদান বইতে করলাম। এখন এই আদায়কৃত চেকটা নিয়ে যখন আমি কোথায় যাব, ব্যাংকে যাব, ব্যাংক বললো যে ভাই আপনার চেকটা তো ফ্রড। তার মানে আদৌ কি আমি দেনাদারের কাছ থেকে আদায় করতে পেরেছি, আদৌ কি ব্যাংকে টাকাটা জমা হয়েছে, ব্যাংকে টাকা জমাও হয় নাই, দেনাদারের পরিমাণ কমেও যায় নাই। ঠিক আছে, তার মানে যেটা আমি বাড়াই ফেলছি ওইটাকে কমাতে হবে, যেটা আমি কমাই ফেলছি ওইটাকে এখন বাড়াতে হবে। ডেবিট আইটেম, ব্যাংকের টাকাকে আমি ডেবিট করছিলাম, এখন এটাকে আমাকে কি করতে হবে, কমাতে হলে ক্রেডিট করতে হবে। প্রাপ্য হিসাব যেটাকে আমি কমিয়ে ফেলেছিলাম, আদৌ সেটা কমেনি, এই কারণে প্রাপ্য হিসাবকে বাড়াতে হলে ডেবিট করতে হবে। তাহলে চেক আদায়কৃত চেক প্রত্যাখ্যান হলে জাবেদা হবে প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট। দেখেন জাবেদাটা বুঝছেন কিনা। এটা হলো আদায়কৃত চেকের জাবেদা, আর এটা আদায়কৃত চেক যখন কি হয়ে যায়, প্রত্যাখ্যান হয়ে যায়, তখন এর জাবেদা। ওকে, দেখেন বিষয়টা বুঝছেন কিনা, একটু কমেন্ট করবেন যে বিষয়টা বুঝছেন কিনা সবাই। ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব, ওকে ওকে ফাইন, সবাই সবাই আনসার করছেন। দেখেন বুঝছেন কিনা আদায়কৃত চেক প্রত্যাখ্যান। ওকে, তাহলে আমরা এইবার ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যদি ক্লিয়ার হয়ে থাকে আপনাদের, দেখি এবার বলেন দেখি, যদি আপনাকে বলতো ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান, এটার জাবেদা কি হবে দেখি, বলেন যে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যানের জাবেদা কি হবে। এই কমেন্ট করেন একটু, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যানের জাবেদা কি হবে। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যানের জাবেদা কি হবে, একটু জানান। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যানের জাবেদা কি হবে। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান, এটা জাবেদা কি হবে।
মোনালিসা লিখছে ব্যাংক হিসাব ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান বলছি, একটু চিন্তা ভাবনা করে লেখেন। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যানের জাবেদা কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ভেরি গুড, একটু কমেন্ট করেন সবাই। আরে সবার ক্লিয়ার, ঠিক আছে। ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ওকে, এবার একটু আমরা ডিটেইলস জানি যে কেন এরকম হইলো যে ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। প্রথমে দেখেন ইস্যুকৃত চেক, একটু লিখি। দেখেন ইস্যুকৃত চেক কথাটার মানে কি? পাওনাদারকে প্রদত্ত চেক, অর্থাৎ পাওনাদারকে আমি টাকা পরিশোধ করে দিছি। তো পাওনাদারকে যদি আমি টাকা পরিশোধ করে দিই, পাওনাদারের পরিমাণ বাড়বে কি কমবে? অবভিয়াসলি পাওনাদারের পরিমাণ কমবে। তো পাওনাদার ব্যবসায়ের জন্য কি দায়ী? দায়ী কোন আইটেম? ক্রেডিট আইটেম। কমে গেলে হবে কি? ডেবিট। তাহলে পাওনাদার বা প্রদেয় হিসাব কি হবে? প্রদেয় হিসাব ডেবিট হবে। ওকে, আচ্ছা, যেহেতু আমি আমার পাওনাদার বা প্রদেয় হিসাবকে চেক পরিশোধ করতেছি, চেকে পরিশোধ করতেছি, আমার ব্যাংকের টাকার পরিমাণ কমে যাবে। তো ব্যাংকের টাকা আমার জন্য সম্পত্তি, সম্পত্তি ডেবিট আইটেম, কমে গেলে হবে ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব কি হবে? ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে। তার মানে ইস্যুকৃত চেকের জাবেদা হলো প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কেন প্রদেয় হিসাব ডেবিট? কারণ ইস্যুকৃত চেক কথাটার মানে হলো পাওনাদারকে প্রদত্ত চেক। তো পাওনাদারকে যদি আমি চেক প্রদান করি, পাওনাদারের পরিমাণ কমে যাবে। পাওনাদার ব্যবসায়ের জন্য দায়ী, দায়ী হচ্ছে ক্রেডিট আইটেম, কমে গেলে হবে ডেবিট। যেহেতু আমি চেকে পরিশোধ করতেছি, আমার ব্যাংকের টাকার পরিমাণও কমে যাবে। ব্যাংকের টাকা আমার জন্য সম্পত্তি, সম্পত্তি ডেবিট আইটেম, কমে গেলে হবে ক্রেডিট। এই কারণে ইস্যুকৃত চেকের জাবেদা হলো প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন এই যে ইস্যুকৃত চেকটা নিয়ে পাওনাদার কোথায় গেল? ব্যাংকে গেল, এবং ব্যাংক বলল যে উনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় আমরা চেকটা প্রত্যাখ্যান করলাম, ডিসঅনার করলাম। হ্যাঁ, তাহলে এখন আমি যে ধরে নিলাম যে আমার পাওনাদারের পরিমাণ কমে গেল, ব্যাংকের টাকার পরিমাণও কমে গেল, আদৌ কি দুইটার কোনোটাই কমছে? কমে নাই। তার মানে দুইটাকেই এখন কি করতে হবে? আমার বাড়াতে হবে। পাওনাদার ব্যবসায়ের জন্য ক্রেডিট আইটেম, বাড়ালে আরো ক্রেডিট হবে। আর ব্যাংক আমার জন্য ডেবিট আইটেম, বাড়ালে আরো ডেবিট হবে। অর্থাৎ পাওনাদারকে যেটা ডেবিট করে ফেলছিলাম, ওইটাকে এখন আমার কি করতে হবে? উল্টা করতে হবে, কমাইতে হবে। এটাকে আমার বাড়াতে হবে, এই কারণে পাওনাদার হবে ক্রেডিট। আর ব্যাংকের টাকা আমার কমে নাই, এই কারণে ব্যাংকের টাকা ক্রেডিটে যাবে না, ব্যাংকের টাকা হয়ে যাবে ডেবিট। ঠিক আছে, তাহলে আমার যাবে দাঁড়ায় কি? ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। দেখেন বিষয়টা বুঝছেন কিনা, যে কেন ইস্যুকৃত চেক প্রত্যাখ্যানে ব্যাংক হিসাব ডেবিট হবে, প্রদেয় হিসাব ক্রেডিট হবে। ডিটেলসটা বুঝছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবেন, যখনই চেক প্রত্যাখ্যানের কথা বলবে, এটা মাথায় রাখবেন যে ব্যাংক কোনো ইনভ্যালিড কোনো কারণে চেক প্রত্যাখ্যান করে না। ব্যাংক সবসময় ভ্যালিড কারণে চেক প্রত্যাখ্যান করে। তার মানে যখনই চেক প্রত্যাখ্যান হবে, চিন্তা করবেন যে এটা সবসময় আমার বইতেই, যে আমাকেই আসলে ঠিক করতে হবে। এটা ব্যাংক আসলে ঠিক করার কিছু নাই, কারণ ব্যাংক তো নিজেই লেখে নাই কিছু। তাহলে ব্যাংক কোনো জাবেদা দিবে না, দিলে কাকে দিতে হবে? আমাকেই দিতে হবে, নগদান বইতেই জাবেদা দিতে হবে। বুঝা গেছে? ব্যাংক যেহেতু তার হিসাবে এটা লেখেই নাই, তাহলে জাবেদা দেওয়ার ব্যাংকের কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, ওকে। তাহলে এই জাবেদাটা সবসময় কে দিবে? নগদান বইতে মক্কেল দিবে। তাহলে এই এতটুকু বুঝছেন কিনা জানান। আচ্ছা, আর একটা এমসিকিউ একটু মাথায় রাখবেন, যদি কোয়েশ্চেন এভাবে আসে যে চেক প্রত্যাখ্যান, আদায়কৃত চেক প্রত্যাখ্যান বা ইস্যুকৃত চেক প্রত্যাখ্যানের জন্য পাস বইতে কি জাবেদা দাখিলা দেওয়া হবে? দেখি আনসার করেন তো। আদায়কৃত চেক প্রত্যাখ্যানের জন্য পাস বইতে কি দাখিলা দেওয়া হবে, যদি এই কোয়েশ্চেনটা আসে পরীক্ষায়, যে আদায়কৃত চেক প্রত্যাখ্যানের জন্য, আদায়কৃত চেক
আদায়কৃত চেক প্রত্যাখ্যানের জন্য পাসবইতে কি জাবেদা হবে? যদি এই কোশ্চেনটা করে আনসার কি হবে দেখি, জানান, কমেন্ট করেন। অ্যাডমিশনের কোশ্চেন এটা। আদায়কৃত চেক প্রত্যাখ্যানের জন্য পাসবইতে কি জাবেদা দাখিলে দিতে হবে? একটু আগে একটা কথা বলছি, একটু মাথা খাটান, একটু আনসার দেন। আদায়কৃত চেক প্রত্যাখ্যানের জন্য পাসবইতে কি জাবেদা দাখিলে হবে? আদায়কৃত চেক প্রত্যাখ্যানের জন্য পাসবইতে কি জাবেদা দাখিলে হবে? আদায়কৃত চেক প্রত্যাখ্যানের জন্য পাসবইতে কি জাবেদা দাখিলে হবে? তো এই কি আনসার করতে পারেন? আদায়কৃত চেক প্রত্যাখ্যানের জন্য কি জাবেদা দাখিলে হবে? হবে না, একজন লিখছে হবে না, হবে না। কারেক্ট। কোন প্রকার জাবেদা দাখিলা পাস বইতে দেওয়া হবে না। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। চেক প্রত্যাখ্যানের জন্য পাস বইতে কখনো কোনো প্রকার জাবেদা দাখিলা হবে না। ভেরি গুড। দেখেন জিনিসটা ক্লিয়ার কিনা, কারণ ব্যাংক তো এটাকে এন্ট্রি করে নাই, তাহলে তারা কি জাবেদা দাখিলা দিবে, তাই না? ব্যাংক তো বলেই দিছে যে এই টাকা আমি দিব না, তার মানে কি ব্যাংক তার হিসাবে লেখাই নেই, তো না লিখলে তো কি জাবেদা দিবে, বুঝে গেছে? আর ব্যাংক ভ্যালিড কারণেই লেখে নাই, ভুল আমি করছি নগদান বইতে। ওকে, বিষয়টা ক্লিয়ার কিনা একটু বলেন, জাবেদার বিষয়গুলো ক্লিয়ার কিনা, জাবেদার বিষয়গুলো ক্লিয়ার কিনা? চেক প্রত্যাখ্যানের জন্য জাবেদা দাখিলা যদি দিতেই হয় সব সময় দিব হচ্ছে নগদান বইতে, কখনোই আমরা পাস বইতে চেক প্রত্যাখ্যানের জন্য জাবেদা দাখিলা প্রদান করি না। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরের স্টেপে যাই। আচ্ছা, পরের স্টেপ হচ্ছে ব্যাংক জমার সুদ। আচ্ছা, ব্যাংক জমার সুদ। ব্যাংক জমার সুদ কি জিনিস? ব্যাংকে যে আমরা টাকা জমা রাখি, ব্যাংকে জমাকৃত অর্থের উপর যে সুদ মক্কেল পেয়ে থাকে, তাহলে এই যে ব্যাংক জমার সুদ, এটা কে পায়? পায় কে আর দেয় কে? দেখি বলেন। এই যে ব্যাংকে জমা টাকার উপরে সুদ পায় কে আর দিবে কে? এই সুদটা কে পাবে আর কে দিবে? ঠিক আছে, পাবে হচ্ছে আমানতকারী বা মক্কেল, আমানতকারী হচ্ছে পাবে আর ব্যাংক হচ্ছে এটা দিবে। ঠিক আছে, একটু মাথায় রাখবে। ব্যাংক জমা সুদ আমানতকারী পায় আর ব্যাংক জমা সুদ ব্যাংক দেয়। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস জেনে রাখেন, এই যে ব্যাংক জমা সুদ, ধরেন আপনি ব্যাংকে 1000 টাকা রাখলেন, এই 1000 টাকার উপরে আপনি 10% সুদ পাইলেন। 10% কত হয়? 1000 টাকার উপরে 100 টাকা। ঠিক আছে, এই 100টা টাকা ব্যাংক কি আপনাকে বাসায় এসে দিয়ে দেয়? যে ভাই বলে যে ভাই ধরেন আপনার 100 টাকা সুদ হয়েছে, হাতে নেন, রাখেন, এভাবে করে? নাকি ব্যাংক আপনার অ্যাকাউন্টের সাথে যোগ করে দেয়? ব্যাংক অবভিয়াসলি এই টাকাটা আপনার অ্যাকাউন্টের সাথে যোগ করে দেয়। ওকে, এটা একটু মাথায় রাখবেন। ব্যাংক কখনোই আপনার হাতে হাতে টাকা দিবে না,
ব্যাংক ওই টাকাটা আপনার অ্যাকাউন্টের সাথে কি করে দেয়, যোগ করে দেয়। তাহলে ব্যাংক জমা সুদ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যোগ করে দেয় ব্যাংক, ঠিক আছে। ব্যাংক কি করে দেয়, আপনার ব্যাংক হিসাবের সাথে যোগ করে দিবে, ঠিক আছে। যে আপনি যদি 100 টাকা সুদ পান, ব্যাংক আপনার অ্যাকাউন্টে 100 টাকা যোগ করে দিবে। তাহলে দেখি বলেন, যদি ব্যাংক জমা সুদ ব্যাংক যোগ করে দিয়ে থাকে আমার অ্যাকাউন্টের সাথে, ব্যাংক অ্যাকাউন্টের সাথে, তাহলে ব্যাংক সুদ প্রদান করলো এটা জাবেদা কি হবে? দেখি একটু কমেন্ট করেন। ব্যাংক সুদ প্রদান করলো এটা জাবেদা কি হবে? এটা জাবেদা কি হবে একটু বলেন। ব্যাংক জমা সুদ এটা জাবেদা বলেন। এটা জাবেদা বলেন কি হবে? কমেন্ট করেন একটু। ব্যাংক জমা সুদের জাবেদা কি হবে? তো যে বলেন দেখি এটা জাবেদা কি হবে, ব্যাংক জমা সুদের জাবেদা। আচ্ছা মোনালিসা, আমি ব্যাংক জমা বলছি, জমা অতিরিক্ত বলি নাই। ব্যাংক জমা সুদেরটা একটু বলেন। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ওকে, সবাই বলতে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক জমা সুদ হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক জমা সুদ। ওকে কারেক্ট, ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। একটু দেখেন এটা জাবেদা কি হবে। ব্যাংক জমা সুদ ব্যাংক কি করে, আমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যোগ করে দেয়। তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্টের টাকা বাড়বে কি কমবে? অবভিয়াসলি আমার ব্যাংকের টাকা বাড়বে। তাহলে ব্যাংকের টাকা যদি বাড়ে, ব্যাংক হিসাব কি হবে? ব্যাংক হিসাব কি হবে? ব্যাংক হিসাব ডেবিট হবে। আর এই যে সুদটা, এটা সুদটা কে পাই বলছিলাম? আমি পাচ্ছি। তাহলে আমি যেহেতু জাবেদা দিচ্ছি, তাহলে ব্যাংক সুদটা আমার জন্য কি হবে? আয় হবে। আর আয় কোন আইটেম? ক্রেডিট আইটেম। তাহলে ব্যাংক সুদ আয় হিসাব ক্রেডিট হবে। ওকে, দেখেন জাবেদাটা বুঝছেন কিনা। ব্যাংক জমা সুদ ব্যাংক আমার অ্যাকাউন্টের সাথে যোগ করে দেয়, এই কারণে আমার ব্যাংকের টাকার পরিমাণ বেড়ে যায়। ব্যাংকের টাকা আমার জন্য সম্পদ, সম্পদ ডেবিট আইটেম, বাড়লে আরো ডেবিট হয়। আর ব্যাংক সুদ আয়, ব্যাংক যে সুদটা দিচ্ছে ওইটা আমার জন্য আয়, এই কারণে এটা কি হয়? ক্রেডিট হয়। অর্থাৎ সম্পদ বাড়ে, আর হচ্ছে আয় বৃদ্ধি পাওয়া মানে কি? মালিকানা সত্ত্ব বাড়তেছে, ঠিক আছে। আয় বৃদ্ধি পাওয়া মানে কি? মালিকানা সত্ত্ব বাড়তেছে। দেখেন বিষয়টা বুঝছেন কিনা, যে ব্যাংক জমা সুদের জাবেদা এটা ক্লিয়ার কিনা। ব্যাংক সুদ হিসাব, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। কারেক্ট কারেক্ট কারেক্ট। ওকে ক্লিয়ার। এটা ক্লিয়ার হলে আমরা পরবর্তীতে স্টেপে যাচ্ছি। ব্যাংক চার্জ। হ্যাঁ, ব্যাংক চার্জ কি জিনিস? ব্যাংক চার্জ হলো ব্যাংক আমাকে যে সেবাটা প্রদান করে, অর্থাৎ ব্যাংক তো আমাকে সারা বছর ধরে কোনো না কোনো সেবা প্রদান করে থাকে। তো ওই সেবার বিপরীতে ব্যাংক একটা ফি নির্ধারণ করে বা একটা চার্জ নির্ধারণ করে, এটাকে বলা হয় ব্যাংক চার্জ। তো ব্যাংক চার্জ যে টাকাটা নির্ধারণ করলো, এই যে চার্জটা নির্ধারণ করে, এটা তারা আমার থেকে আদায় করে থাকে। তার মানে এই চার্জটা কে পায় আর কে দেয়? ঠিক আছে, প্রথমে আগে এটাতে আসি। কে পায়? এই চার্জটা পাবে কে? এই চার্জের টাকাটা পাবে হচ্ছে ব্যাংক। প্রথমে আগে এই জিনিসটা ক্লিয়ার হন। এই চার্জের টাকা কে পাবে? ব্যাংক। আর কে দিবে? কে দিবে? দিবে হলো আমানতকারী। দিবে হলো আমানতকারী। তাহলে ব্যাংক যদি পেয়ে থাকে আর আমানতকারী যদি দিয়ে থাকে, আমরা জাবেদা তো আমানতকারী সেন্স থেকে দিই, তাহলে আমাকে দেখি বলেন এটার জাবেদাটা নগদান বইতে বা আমানতকারী সেন্স থেকে কি হবে? একটু লেখেন, কমেন্ট করেন। এটা জাবেদা কি হবে? ব্যাংক চার্জের জাবেদা কি হবে?
ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখেন, ব্যাংক চার্জ যখন করবে তখনও কিন্তু ব্যাংক এসে বলবে না যে ভাই আমার 100 টাকা দেন, ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস করে নিবে ডিরেক্ট। এই জিনিসটা চিন্তা করে আপনি রেখে জাবেদাটা একটু দেন, কমেন্ট করেন। ব্যাংক চার্জের জাবেদা কি হবে? ব্যাংক চার্জের জাবেদা কি হবে? তো একটু জানান ব্যাংক চার্জের জাবেদা কি হবে। ব্যাংক চার্জের জাবেদা, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, রাইট। ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, রাইট রাইট। ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, এবার একটু জানে নি যে কেমনে কি হইলো। দেখেন ব্যাংক চার্জটা কে দিচ্ছে? আমি দিচ্ছি। তাহলে আমার বইতে ব্যাংক চার্জ ডেবিট হবে, আমার বইতে ব্যাংক চার্জ ডেবিট হবে, যেহেতু আমি দিচ্ছি এটা আমার জন্য খরচ, এই জন্য ব্যাংক চার্জ হিসাব কি হবে? ডেবিট হবে। আর এই খরচের টাকাটা ব্যাংক থেকে কেটে রাখতেছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে রাখতেছে, তার মানে আমার ব্যাংক অ্যাকাউন্টের টাকাও কমে যাচ্ছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্টের টাকা যদি কমে যায়, ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে। অর্থাৎ ব্যাংক চার্জ হচ্ছে আমার জন্য খরচ, এই কারণে হলো ডেবিট। আর ব্যাংক হিসাব ক্রেডিট কেন হচ্ছে? কারণ এই টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে কি করে নিচ্ছে? অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে, অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে বলে আমার অ্যাকাউন্টের টাকার পরিমাণ কমে যাচ্ছে, সম্পদের পরিমাণ কমে যাচ্ছে, সম্পদ ডেবিট আইটেম কমে গেলে হবে ক্রেডিট। এই কারণে ব্যাংক চার্জের জাবেদা হলো ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দেখেন বিষয়টা ক্লিয়ার কিনা এতটুকু। ওকে ওকে, ঠিক আছে, এতটুকু বুঝলে আমরা পরের স্লাইডে যাই। পরে কি আছে? ব্যাংক জমা অতিরিক্তের সুদ। আচ্ছা, দেখি আমাকে ব্যাংক জমা অতিরিক্তের সুদে যাওয়ার আগে দেখি কে বলতে পারেন ব্যাংক থেকে জমার অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারে কে? ব্যাংক থেকে জমার অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারে কে? দেখি কমেন্ট করেন ফার্স্ট। এই কে আগে বলতে পারে ব্যাংক থেকে জমার অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারে কে? ব্যাংক থেকে জমার অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারে কে? ব্যাংক থেকে জমার অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারে কে? দেখি বলেন। ব্যাংক থেকে জমার অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারে কে? একটু কমেন্ট করেন। মক্কেল তো করবে, কিন্তু কথা হচ্ছে যে কোন কোন হিসাবের মক্কেল এটা একটু জানান। আমানতকারী কারেক্ট, কিন্তু কোন হিসাবের আমানতকারী? হিসাব ব্যাংকের হিসাব তো তিন ধরনের হইতে পারে। কি কি দেখি বলেন। একটা হচ্ছে চলতি হিসাব, সঞ্চয় হিসাব, আর একটা হচ্ছে স্থায়ী হিসাব। এই তিনটে হিসাবের মধ্যে থেকে কোন হিসাবের মালিক টাকা জমার অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারে? আচ্ছা, মাথায় রাখবেন
ওকে, এখানে কমেন্ট করছে সাবরিনা সুলতানা, চলতি হিসাব কারেক্ট। ব্যাংক থেকে জমার অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারে চলতি হিসাবের মালিক। ব্যাংক থেকে জমার অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারে চলতি হিসাবের মালিক। ওকে, এটা একটু মাথায় রাখবেন, যদি কখনো কোয়েশ্চেন আসে যে ব্যাংক থেকে কোন হিসাবের মালিক জমার অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারে, এটা হচ্ছে চলতি হিসাবের মালিক। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, আপনি ব্যাংকে জমা রাখছেন, কিভাবে আসলে ব্যাংক জমা অতিরিক্তটা কাজ করে ওইটা নিয়ে একটু জানি আজকে। ব্যাংক জমা অতিরিক্ত জিনিসটা কি আগে দেখেন। ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি 1,000 টাকা রাখলেন, আপনার চলতি হিসাবে আপনি 1,000 টাকা রাখলেন। নর্মালি আমাদের বই অনুসারে বলে কি এটার 80% পর্যন্ত আপনি একটা ঋণ সুবিধা পাইতে পারেন এই অ্যাকাউন্টের বিপরীতে। তার মানে আপনি 800 টাকা পর্যন্ত এক্সট্রা করে ঋণ সুবিধা পাবেন। এই ব্যাংক জমাতিরিক্তটা আসলে হচ্ছে ঋণ এক ধরনের। এটা একমাত্র ব্যাংক কাদের দেয়? যাদের চলতি হিসাব থাকে এবং ওই অ্যাকাউন্টে যে টাকা থাকে ওইটার 80% পর্যন্ত ঋণ দেয়, ওইটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত। ঠিক আছে? তো এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ব্যাংক ব্যাংক ওভার ড্রাফট। ঠিক আছে? এটাকে বলা হয় ব্যাংক ওভারড্রাফট। ঠিক আছে? তো এই টাকাটা এই এই সুবিধাটা কারা পায়? ব্যাংক ওভারড্রাফটের সুবিধাটা, ব্যাংক ওভারড্রাফটের সুবিধাটা পাই হলো চলতি হিসাবের মালিকগণ। ঠিক আছে? তাহলে এইটা তাদের জন্য কি দায়? কোন ধরনের দায়? চলতি দায়। ওকে, এর দূর মাথায় রাখি, ব্যাংক জমাতিরিক্তটা হচ্ছে চলতি দায়। এখন চিন্তা করেন, আপনি ব্যাংক থেকে জমার অতিরিক্ত টাকা উত্তোলন করলেন, আপনি ব্যাংক থেকে জমার অতিরিক্ত টাকা উত্তোলন করলেন, তাহলে এখন সুদ কি আপনি দিবেন না আপনি পাবেন? অবভিয়াসলি আপনি দিবেন। কাকে দিবেন? ব্যাংকে দিবেন। তাহলে এই জমা অতিরিক্ত সুদটা কে দিবে? আগে এটাতে আসি, কে দিবে? দিবে হচ্ছে আমানতকারী। এই সুদটা কাকে দিবে? আমানতকারী। কাকে দিবে? তাহলে পাবে কে? পাবে কে? ব্যাংক। এর দূর পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার? যে ব্যাংক জমা অতিরিক্ত সুদ কে দিবে? আমানতকারী। কেন? কারণ সে ব্যাংক থেকে জমার অতিরিক্ত টাকা ঋণ হিসাবে উত্তোলন করতেছে। তাহলে টাকাটা কে দিচ্ছে? ঋণটা কে দিচ্ছে? ব্যাংক দিচ্ছে। তাহলে সুদটা পাবে কে? ব্যাংক। ঠিক আছে? ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলুন? ওকে, এতটুকু পর্যন্ত যদি আপনারা ক্লিয়ার হন, এবার আসেন, এই ব্যাংক জমা অতিরিক্তের সুদও কিন্তু ব্যাংক আমানতকারীর অ্যাকাউন্ট থেকে কেটে রাখে। গিয়ে বলে না যে আমারে টাকা দিয়ে দেয়, এভাবে বলে না, নগদ টাকা হাতে হাতে নেয় না, তারা অ্যাকাউন্ট থেকেই কি করে রাখে? মাইনাস করে রাখে। তাহলে এবার দেখি আপনারা বলেন, এই ক্ষেত্রে জাবেদা কি হবে? এই ক্ষেত্রে জাবেদা কি হবে? এই ক্ষেত্রে নিশি দাস, ব্যাংক জমা অতিরিক্তের সুদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারেক্ট, ব্যাংক জমা অতিরিক্তের সুদ হিসাব। হ্যাঁ, ওকে। তাহলে এই ক্ষেত্রে জাবেদা হবে ব্যাংক জমা অতিরিক্তের সুদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দেখেন বিষয়টা বুঝছেন কিনা? ব্যাংক জমা অতিরিক্তের সুদ মক্কেলের জন্য কি? খরচ। এজন্য এটা কি হবে? ডেবিট হবে। ওকে, আর এটা কেন ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে? কারণ এই খরচের টাকাটা ব্যাংক হিসাব থেকে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে রাখা হয়। তাহলে ব্যাংক অ্যাকাউন্টের থেকে যদি কেটে রাখে, ব্যাংকের টাকার পরিমাণ কমবে। ব্যাংকের টাকা আমার জন্য সম্পদ, সম্পদ ডেবিট আইটেম, কমে গেলে হবে ক্রেডিট। ক্লিয়ার কিনা এতটুকু বলেন? এরপর ক্রিটিক্যাল কোশ্চেন গুলোতে যাব, এতটুকু ক্লিয়ার কিনা বলেন?
ব্যাংক জমাতিরিক্ত মেঘবালিকা ব্যাংক জমাতিরিক্ত সুদ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারেক্ট। ঐন্দ্রিলা চৌধুরী ব্যাংক জমাতিরিক্ত হিসাব ডেবিট না, ব্যাংক জমাতিরিক্ত সুদ হিসাব ডেবিট। ঠিক আছে, একটু কারেক্ট করবেন এটা ঐন্দ্রিলা চৌধুরী। ব্যাংক জমাতিরিক্ত সুদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরবর্তী স্টেপে যাই। ব্যাংক কর্তৃক আদায়। তো ব্যাংক কর্তৃক আদায় কি জিনিস? ব্যাংক অনেক কিছুই আদায় করতে পারে। ব্যাংক লভ্যাংশ আদায় করতে পারে, ব্যাংক বিনিয়োগে সুদ আদায় করতে পারে। তো এক কথায় ব্যাংক আদায় করে কোনগুলা? যেগুলা মক্কেলের আয় হয়, যেগুলো আসলে মক্কেলের ব্যাংকের অ্যাকাউন্টে টাকার পরিমাণ বাড়িয়ে ফেলে, ওগুলাই ব্যাংক আদায় করে। ওকে, তার মানে এক কথায় যে আইটেমগুলা মক্কেলের জন্য আয়, যে আইটেমগুলা মক্কেলের জন্য কি, মক্কেলের জন্য আয়, অর্থাৎ মক্কেলের ব্যাংক অ্যাকাউন্টের টাকা যে কারণে যোগ হয়ে থাকে বা ব্যাংক অ্যাকাউন্টের টাকা যে কারণে বেড়ে যায়, ঠিক আছে, ওগুলাই হচ্ছে ব্যাংক কর্তৃক আদায় হয়। ঠিক আছে, কি কি হইতে পারে? ব্যাংক লভ্যাংশ আদায় করতে পারে মক্কেলের হয়ে, ব্যাংক বিনিয়োগে সুদ আদায় করতে পারে, ঠিক আছে, ব্যাংক প্রাপ্য বিলের অর্থ আদায় করতে পারে, ব্যাংক কি করতে পারে? প্রাপ্য বিলের অর্থ আদায় করতে পারে। ওকে, সো এগুলো ব্যাংক যেহেতু আদায় করে, তাহলে এই ক্ষেত্রে ব্যাংক কি করে? ব্যাংক আমার অ্যাকাউন্টের সাথে যোগ করবে কি বিয়োগ করবে, দেখি বলেন তো। ব্যাংক যদি আদায় করে থাকে, তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্টের সাথে কি করে? যোগ না বিয়োগ? ব্যাংক আমার অ্যাকাউন্টের সাথে যোগ করবে নাকি বিয়োগ করবে, কোনটা করবে? ব্যাংক যদি আদায় করে থাকে, তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্টের সাথে যোগ করবে কি বিয়োগ করবে? অবভিয়াসলি ব্যাংক আমার অ্যাকাউন্টের সাথে যোগ করবে। ঠিক আছে, আচ্ছা, এটা ক্লিয়ার কিনা? যোগ, কারেক্ট, যোগ করবে। তাহলে আমরা একটু পরবর্তী স্লাইডে যাই। ব্যাংক কর্তৃক পরিশোধ তাহলে কি? ব্যাংক আমার হয়ে যদি কাউকে পরিশোধ করে, সেটা পাওনাদারকে হইতে পারে, সেটা হইতে পারে কোন ধরনের প্রদেয় বিল পরিশোধ করলো বা বিদ্যুৎ বিল পরিশোধ করলো বা অন্য কোনো বিল পরিশোধ করলো ব্যাংক। অর্থাৎ ব্যাংক আমার হয়ে যদি কাউকে কোনো কিছু পরিশোধ করে, তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কি করে নিবে? মাইনাস করে নিবে। ব্যাংক যদি আদায় করে, ব্যাংক আমার অ্যাকাউন্টের সাথে প্লাস করে, আর ব্যাংক যদি পরিশোধ করে থাকে, আমার অ্যাকাউন্ট থেকে কি করে ফেলে? মাইনাস করে ফেলে। এতটুকু ক্লিয়ার? ব্যাংক কর্তৃক পরিশোধ, ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কি করবে? মাইনাস করে ফেলবে। বিয়োগ করবে। ঠিক আছে, সেটা হইতে পারে প্রদেয় বিলের অর্থ পরিশোধ, হইতে পারে পাওনাদারকে পরিশোধ, ঠিক আছে, যে কোনো পরিশোধ হইতে পারে। ঋণের সুদ পরিশোধ, এই টাইপের হইতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরবর্তী স্টেপে যাই। এইটা সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ, ডেবিট আর ক্রেডিট। ভাই একটু এই জায়গায় একটু মনোযোগ দিবেন, ডেবিট আর ক্রেডিট। ওকে, দেখেন, ব্যাংক কর্তৃক বা পাসবইতে ডেবিট, ব্যাংক কর্তৃক ডেবিট করা হলো। কোশ্চেনে আপনাকে বলতে পারে ব্যাংক কর্তৃক ডেবিট করা হলো, ঠিক আছে। আবার আপনাকে এভাবেও বলতে পারে যে পাসবইতে ডেবিট করা হলো, ঠিক আছে। কোশ্চেন গুলা হয় চার ভাবে। একটা হচ্ছে ব্যাংক কর্তৃক ডেবিট করা হইলো বা পাসবইতে ডেবিট করা হইলো। আবার বলতে পারে ব্যাংক কর্তৃক ক্রেডিট করা হলো বা পাসবইতে ক্রেডিট করা হলো। আবার অনেক সময় বলে যে নগদান বইতে ডেবিট করা হলো, আবার অনেক সময় বলে নগদান বইতে ক্রেডিট করা হলো। তো এই ডেবিট ক্রেডিট যে বারবার বলতেছে, এগুলোর মিনিং গুলো একটু বোঝার চেষ্টা করি আমরা। যে পাসবইতে ডেবিট কথাটার মানে কি আর নগদান বইতে ডেবিট কথাটার মানে কি, আমরা
এই দুইটা আগে জানবো। প্রথমে আসেন যে আপনারা যেটা জানেন ওইটা হচ্ছে নগদান বইতে ডেবিট, সচরাচর যেটা জানেন, যেটা নর্মাল সেন্সে জানেন। নগদান বইতে ডেবিট মানে হচ্ছে আমি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আমার অ্যাকাউন্টের সাথে কি করা, যোগ করা, আমার অ্যাকাউন্টের সাথে যোগ করা। ওকে, কিন্তু পাসবইতে ডেবিট কথাটার মানে হচ্ছে অ্যাকাউন্ট থেকে বিয়োগ করা। ঠিক আছে, তদ্রুপ আমরা এবার এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি, ব্যাংক কর্তৃক ক্রেডিট করা হলো বা পাসবইতে ক্রেডিট কথাটার মানে হলো আমার অ্যাকাউন্টের সাথে যোগ করা, আর নগদান বইতে ক্রেডিট যদি বলে, যদি নগদান বইতে ক্রেডিট বলে তার মানে হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস করা। এখন কোয়েশ্চেন হইতে পারে যে ভাই উল্টা কেন, বিষয়টা বুঝেন। ধরেন আপনি আপনার কাছে টাকা, আপনি যে ব্যাংকের টাকাটা জমা রাখেন, ধরে নেন যে আপনি ব্যাংকে যে টাকা জমা রাখেন, যখন আপনি ব্যাংকে টাকা জমা রাখেন এটা আপনার জন্য কি সম্পদ। টাকাটা জমা রাখলো কে, টাকাটা জমা রাখলো কে, ব্যাংক, ব্যাংকের জন্য সেটা দায়ী। এবার বলেন আপনার জন্য যদি সম্পদ হয় সেটা কি হবে, ডেবিট, আর ব্যাংকের জন্য যদি সেটা দায়ী হয় সেটা কি হবে, ক্রেডিট। এই কারণে নগদান বইতে ডেবিট কথাটার মানে হচ্ছে অ্যাকাউন্টের সাথে যোগ, আর পাস বইতে ডেবিট কথাটার মানে হচ্ছে অ্যাকাউন্ট থেকে বিয়োগ। ঠিক আছে, বিষয়গুলা বুঝছেন কিনা বলেন। পাস বই অনুযায়ী ডেবিট মানে হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে বাদ দেয়া, নগদান বই অনুযায়ী ডেবিট মানে হচ্ছে আমার অ্যাকাউন্টের সাথে যোগ করা। পাস বই অনুযায়ী ক্রেডিট মানে আমার অ্যাকাউন্টের সাথে যোগ করা, নগদান বই অনুযায়ী ক্রেডিট মানে হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে বিয়োগ দেয়া। কারণ আমার জন্য যা যোগ ব্যাংকের জন্য তা বিয়োগ, আমার জন্য যা বিয়োগ ব্যাংকের জন্য তা যোগ। আমার জন্য যেটা সম্পদ ব্যাংকের জন্য সেটা দায়ী, আর ব্যাংকের জন্য যেটা দায়ী এটা আমার জন্য সম্পদ। আবার একটু আসেন পাস বইতে ডেবিট, একটাতে আসি, একটাতে আসি। পাস বইতে ডেবিট যে কথা, পাস বইতে ডেবিট যে কথা, খেয়াল করেন পাস বইতে যে ডেবিট যে কথা, নগদান বইতে ক্রেডিট সেম কথা। তার মানে কি, এটার মানে হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে বিয়োগ। একদম শর্টকাটে বুঝেন, পাস বইতে ডেবিট মানে হচ্ছে বিয়োগ, নগদান বইতে ক্রেডিট মানে হচ্ছে বিয়োগ। পাস বইতে ক্রেডিট আর নগদান বইতে ক্রেডিট ডেবিট, পাস বইতে ক্রেডিট মানে হচ্ছে যোগ, পাস বইতে ক্রেডিট মানে হচ্ছে যোগ, নগদান বইতে ডেবিট মানে হচ্ছে যোগ। ক্লিয়ার, ক্লিয়ার, আমাকে একটু জানাবেন। আবার প্রথম থেকে বলি, পাস বইতে ডেবিট আর নগদান বইতে ক্রেডিট সেম কথা। পাস বইতে ক্রেডিট করা হলো যে কথা, নগদান বইতে পাস বইতে ডেবিট করা হলো যে কথা, নগদান বইতে ক্রেডিট করা হলো সেম কথা। আবার পাস বইতে ক্রেডিট করা হলো যে কথা, নগদান বইতে ডেবিট করা হলো সেম কথা। দেখি একটু জানান, আপনারা কমেন্ট করেন এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা, তাহলে আমি আগাবো। আর এই বিষয় ক্লিয়ার না হলে প্রবলেম হবে সামনে। ওকে, একটু জানান যে এই জিনিসটা ক্লিয়ার কিনা, কারণ এখানের ম্যাক্সিমাম ম্যাথ হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসটার উপর বেস করে। ঠিক আছে, যে এই ম্যাথগুলোতে আপনারা ভুল করবেন ওগুলো এই জিনিসের উপরেই বেস করা হবে। ঠিক আছে, একটু জানাবেন যে এই বিষয়টা ক্লিয়ার কিনা। বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাবেন। আর একটু বলেন। আচ্ছা দেখেন, আপনাকে ধরেন বললো যে পাস বইতে ডেবিট করা হলো, ঠিক আছে, পাস বইতে ডেবিট করা হলো যখনই বলবে, পাস বই কার কাছে থাকে, ব্যাংকের কাছে, তার মানে ব্যাংকে ডেবিট করা হলো মানে হচ্ছে ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস করছে। ঠিক আছে, আচ্ছা
এই একই জিনিস মাইনাস নগদান বইতে কখন হয়? যখন বলে হয় যে নগদান বইতে ক্রেডিট করা হলো। ঠিক আছে, তার মানে পাস বইতে ডেবিট যে কথা, পাস বইতে ডেবিট যে কথা, নগদান বইতে ক্রেডিট সেম কথা। দেখেন দুইটাই কিন্তু বিয়োগ। পাস বইতে ডেবিট যে কথা, নগদান বইতে ক্রেডিট সেম কথা। আবার আসি, পাস বইতে ডেবিট করা হলো মানে বিয়োগ, নগদান বইতে ক্রেডিট করা হলো মানে বিয়োগ। তার মানে পাস বইতে ডেবিট করা হলো যে কথা, নগদান বইতে ক্রেডিট করা হলো সেম কথা। বুঝা গেছে? আচ্ছা, আবার আসি আরেকটু। পাস বইতে ক্রেডিট করা হলো যে কথা, ক্রেডিট, পাস বইতে ক্রেডিট মানে হচ্ছে ব্যাংক আমার অ্যাকাউন্টের সাথে যোগ করছে, আর নগদান বইতে ডেবিট মানে হচ্ছে নগদান বই ব্যাংক আমার অ্যাকাউন্টের সাথে যোগ করছে। ঠিক আছে, তার মানে পাস বইতে ক্রেডিট যে কথা, নগদান বইতে ডেবিট সেম কথা। ঠিক আছে, পাস বইতে ক্রেডিট যে কথা, নগদান বইতে ডেবিট সেম কথা। আবার একটু বলি, আপনারা একটু শুনে নেন। ঠিক আছে, নগদান বইতে ডেবিট, পাস বইতে ডেবিট যে কথা, পাস বইতে ডেবিট যে কথা, নগদান বইতে ক্রেডিট সেম কথা। পাস বইতে ডেবিট যে কথা, নগদান বইতে ক্রেডিট সেম কথা। আর পাস বইতে ক্রেডিট যে কথা, নগদান বইতে ডেবিট সেম কথা। যেমন ধরেন, আপনারা অনেক সময় খেয়াল করবেন যে আপনাদের ব্যাংকে যখন টাকা জমা হয়, একটা মেসেজ আসে আপনাদের মোবাইলে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড। ঠিক আছে, তো কেন ক্রেডিটেড? আপনার মাথায় কি কখনো কোশ্চেন আসে না, ভাই আমি তো সবসময় আমার ব্যাংক জমাকে ডেবিট করছি, তাহলে ব্যাংক কেন আমাকে মেসেজ পাঠাইলো ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড? ব্যাংক এই কারণেই করছে, কারণ ব্যাংক ক্রেডিট করা মানে হচ্ছে ব্যাংক যোগ করছে। আবার অনেক সময় যখন টাকা কেটে রাখে তখন লেখা হয় ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডেবিটেড। ঠিক আছে, তো তখন আপনার মাথায় আসে না কেন, ভাই আমার থেকে তো টাকা কেটে রাখছে, তাহলে ব্যাংকের টাকা কমে গেলে তো আসলে ক্রেডিট হওয়ার কথা, তারা ডেবিট কেন লিখছে? কারণ এটা ব্যাংকের সেন্স থেকে পাস বইতে ডেবিট করা হয়। বোঝা গেছে? ওকে, ঠিক আছে। ওকে, আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। এতটুকু ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলে আমরা পরের স্টেপে যাই। ডেবিট মেমোরেন্ডাম। ঠিক আছে, ডেবিট মেমোরেন্ডাম কি জিনিস? আচ্ছা, এক কথায় মাথায় রাখেন, ব্যাংক, সরি, ব্যাংক যা কিছু আমানতকারীর হিসাব থেকে বিয়োগ করে থাকে, ব্যাংক যা কিছু আমানতকারী হিসাব থেকে বিয়োগ করে থাকে সবগুলো হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখি, বলেন তো ডেবিট মেমোরেন্ডামের একটা উদাহরণ দেন তো আমাকে দেখি। সবাই একটা একটা উদাহরণ লেখেন তো ডেবিট মেমোরেন্ডামের। একটু চিন্তা করে লিখবেন যে কোন জিনিসটা, কোন আইটেমটা ব্যাংক আমানতকারী হিসাব থেকে বিয়োগ করে। দেখি সবাই একটু লেখেন ডেবিট মেমোরেন্ডামের। একটা একটা উদাহরণ বলেন। ব্যাংক চার্জ, ভেরি গুড। ব্যাংক সুদ বলতে ব্যাংক সুদ ক্রেডিট মেমোরেন্ডাম, ব্যাংক জমা অতিরিক্ত সুদ ডেবিট মেমোরেন্ডাম বলতে পারেন। ব্যাংক চার্জ, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো আমরা এটা নিয়ে বিস্তারিত পরবর্তী ম্যাথ যখন করব আমরা আলোচনা করব। ডেবিট মেমোরেন্ডাম আপাতত এতটুকু মাথায় রাখেন, ব্যাংক যেগুলো মাইনাস করবে আমার অ্যাকাউন্ট থেকে ওগুলো ডেবিট মেমোরেন্ডাম। তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম কোনগুলো হবে? যেগুলো ব্যাংক আমার অ্যাকাউন্টের সাথে কি করবে? প্লাস করবে। ব্যাংক যা কিছুই আমার অ্যাকাউন্টের সাথে যোগ করবে সবগুলো হবে ক্রেডিট মেমোরেন্ডাম। আর ডেবিট মেমোরেন্ডাম কোনগুলো? ব্যাংক যতগুলো আমার অ্যাকাউন্ট থেকে
বিয়োগ করবে, সবগুলাই ক্রেডিট ডেবিট মেমোরেন্ডাম। ওকে, আচ্ছা পরের স্লাইডে যাই। পাস বই আর নগদান বইয়ের মধ্যে গড় মিলের কারণ। ঠিক আছে, আচ্ছা গড় মিলের কারণগুলা কি কি একটু দেখি। এতক্ষণ যে পড়ে আসলাম যে আমানতকারীর অজান্তে, একটু দেখি আমানতকারীর অজান্তে ব্যাংক কর্তৃক সম্পাদিত লেনদেন, ব্যাংকের অজান্তে আমানতকারী কর্তৃক সম্পাদিত লেনদেন, ব্যাংক আমানতকারী পক্ষ হয়ে যদি কোনো কিছু আদায় করে এবং পরিশোধ করে, ব্যাংক সরাসরি কোনো প্রকার খরচ পরিশোধ করলে বা পাওনাদারকে পরিশোধ করলে, চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপিত হয়নি, আমরা এটা নিয়ে ডিটেলস পড়বো নেক্সট ক্লাসে। চেক প্রত্যাখ্যান হলে, ঠিক আছে, আমরা জেনে গেছি ব্যাংক সুদ চার্জ করলে, ব্যাংক সুদ প্রদান করলে। এর বাইরে আরো অনেক কিছুই দেখা যায়, আমরা যেগুলা স্টেপ বাই স্টেপ ক্লাসে পড়বো। আপাতত আমরা আজকে বেসিক ক্লাসের কিছু জিনিস পড়লাম। আচ্ছা, আমাদের ক্লাস আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা এগুলো প্রত্যেকটা ভেঙে ভেঙে দেখবো যে এগুলোর মিনিং কি, এগুলো কিভাবে করতে হবে। ঠিক আছে, তো আপাতত আজকে ক্লাস এতটুকু, নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।